আজকের ভিডিওটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে। আপনি যদি অনচেইনে ডলার রাখেন, সেই ডলারের ওপর যে ইল্ড তৈরি হয় সেটা আসলে কার হওয়া উচিত, আপনার নাকি বড় বড় ব্যাংক আর কাস্টাডিয়ানদের? এই প্রশ্নটাই এখন আমেরিকার নতুন ক্লিয়ারিটি অ্যাক্টকে ঘিরে পুরো ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছে। এই বিল শুধু একটা আইন নয়, এটা ঠিক করে দেবে আগামী 10 বছরের অনচেইন ডলার, স্টেবল কয়েন আর ডিফাই এর অবস্থাটা কী হবে। এখন আসল গল্পে আসি। ক্লিয়ারিটি অ্যাক্ট মানে ডিজিটাল অ্যাসেট মার্কেট ক্লিয়ারিটি অ্যাক্ট। নাম শুনে মনে হয় সব পরিষ্কার করে দেবে, কিন্তু বাস্তবে এই বিলটাই এখন হয়ে গেছে একটা প্রক্সি ফাইটের মতো। লড়াইটা হচ্ছে কারা অনচেনে ইউএস ডলার ইল্ড ইন্টারমিডিয়েট করবে। একদিকে আছে ওপেন ডিফাই প্রোটোকল, অনচেন লেনদেন, পেমেন্ট রেল। আরেকদিকে আছে খুব ছোট একটা ক্লাব, বড় ব্যাংক, বড় কাস্টাডিয়ান আর বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এখন নতুন ড্রাফটে স্টেবল কয়েন রিওয়ার্ড বা ইল্ড দেওয়ার নিয়ম আরও কড়া করে দেওয়া হয়েছে। সমালোচকদের ভয় এতে করে অনচেন ক্রেডিট আরও নিরাপদ হবে না, বরং আমেরিকার বাইরে চলে যাবে। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনার দোকান আছে, সরকার বলে দিল দোকান চালাতে পারবেন, কিন্তু লাভের একটা অংশ কিন্তু বড় মলগুলোই নিতে পারবে। তখন আপনি কি করবেন? দোকান ন্যাচারালি বন্ধ করে দেবেন, না অন্য জায়গায় নিয়ে যাবেন, যে কোনো একটা করবেন। অনচেন ইল্ডের ক্ষেত্রেও ঠিক এই ভয়টাই কাজ করছে। এই জায়গাতেই আসে কয়েনবেস। এই সপ্তাহে কয়েনবেস এই বিলের সাপোর্ট তুলে নিয়েছে। এটা খুব বড় একটা সিগন্যাল। কয়েনবেস সিইও ব্রেন আর্মস্ট্রং সোজা সাপটা তো বলেই দিয়েছেন, খারাপ বিল থাকার চেয়ে না থাকাই ভালো। ভাবুন তো, একটা পাবলিকলি লিস্টেড এক্সচেঞ্জ যাদের রেগুলেশনের অভিজ্ঞতা সবচেয়ে বেশি, তারা যদি বলে এই বিল একটু বেশি দূরে চলে গেছে, তাহলে ভেতরের চাপটা কতটা হয়, তাই না? আইনজীবী জ্যাক চার্ভিনস্কি বলেছেন, এই ধরনের আইন কিন্তু একবার ইমপ্লিমেন্ট হয়ে গেলে 100 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ঠিকভাবে বিবেচনা করে তারপর ইমপ্লিমেন্ট করা উচিত। এখন প্রশ্ন আসে, ক্লিয়ারিটি আসলে অনচেন ডলার ইল্ডকে কিভাবে বদলাতে চাইছে? ক্লিয়ার পুলের সিইও জেকব কর্নভেচলার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে এই আইনের সবচেয়ে বড় ঝুঁকি হলো রেগুলেটরস ঠিক করে দিচ্ছে ইল্ড কোথায় থাকতে পারে, কিন্তু রিস্ক কিভাবে ম্যানেজ হবে সেটা কিন্তু আর বলে দিচ্ছে না। ডিমান্ড তো আর আইন দেখে উধাও হয়ে যাবে না। মানুষ ডলার ইল্ড চাইবেই, ইনস্টিটিউশনসরাও ইল্ড চাইবেই। যদি কমপ্লায়েন্ট অনচেন স্ট্রাকচার আটকে দেওয়া হয়, তাহলে কি হবে? একটা অংশ অফশোরে চলে যাবে, আর একটা অংশ খুব অল্প কয়েকটা মিডিয়েটারির হাতেই থাকবে। স্টেবল কয়েনের ইস্যুয়ার এমএনইর সিইও রন টার্টারও একই কথা বলেছেন। তার মতে যদি রিওয়ার্ড সিস্টেম আমেরিকার বাইরে চলে যায়, তাহলে ইউএস ইনোভেশন হারাবে আর ট্রান্সপারেন্সিও হারাবে। এই সিদ্ধান্তই ঠিক করবে আগামী দশকে ইনস্টিটিউশনাল অনচেন ক্রেডিট কোথায় গড়ে উঠবে। এখন একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন আছে এই বিলে, সোললি ইন কানেকশন উইথ হোল্ডিং। মানেটা কি? শুধু টোকেন ধরে রাখার জন্য যে ইন্টারেস্ট দেওয়া হয় আর নেটওয়ার্কে কাজ করে যে ইনসেন্টিভ পাওয়া যায়, এই দুটোর মাঝখানে একটা ব্যবধান করে দেওয়ার চেষ্টা চলছে। ব্যাংকগুলো ভয় পায় স্টেবল কয়েন ইল্ড দিলে তাদের ডিপোজিট বেরিয়ে যাবে, আর প্ল্যাটফর্মগুলো বলে রিওয়ার্ডই তো হলো তাদের কোর ইনসেন্টিভ মডেল। তাহলে বুঝতেই পাচ্ছেন, ডিফাই আর ডেভেলপারদের জন্য এটা মোটেও ভালো দিক নয়। এই মুহূর্তে বিলটা নন কাস্টাডিয়াল সফটওয়্যার বানানো ডেভেলপারদের ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি হিসাবে দেখছে না। এটা ইনোভেশনের জন্য খুব জরুরি, কারণ প্রশ্ন হলো কন্ট্রোলের। যে এন্টিটি আসলে কাস্টাডি ধরে রাখে, অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে, রিস্ক প্যারামিটার ঠিক করে, তাদের ওপর কমপ্লায়েন্স থাকা অবশ্যই উচিত। কিন্তু যারা শুধু সফটওয়্যার বানায়, তারা যদি দায়ী হয়ে যায়, তাহলে ইনস্টিটিউশনাল ডেস্ক আর ইউএস ফেসিং অনচেন প্রোডাক্ট থেকেই দূরে থাকবে। এখানে ভবিষ্যতের সবচেয়ে বড় লড়াইটা হবে কোনটা সত্যিকারের ডিসেন্ট্রালাইজড আর কোন জায়গাটা ছোট একটা গ্রুপ বাস্তবে নিয়ন্ত্রণ করছে, মানে সেন্ট্রালাইজড ভাবে সেটাকে নিয়ন্ত্রণ করছে। ভয়টা এখানেই। আর একটা দৃষ্টিভঙ্গি আসছে বিটকয়েন লাইটনিং নেটওয়ার্কের ডাটা প্ল্যাটফর্ম এমবস থেকে। তারা বলে শুধু ধরে রাখলেই ইল্ড, এখানে আসল কনজিউমার রিস্ক আছে। সেলসিয়াস, ব্লকিফাইয়ের মতো উদাহরণ আমরা আগেই দেখেছি। এই সেলসিয়াস বা ব্লকিফাইয়ের কি কাহিনী ছিল সেটা যদি আপনারা জানতে চান, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব তারপর একটা নির্দিষ্ট ভিডিও তুলে ধরার। তো এবার আসি টপিকে। তাদের মতে অ্যাক্টিভিটি বেসড ইল্ড মানে নেটওয়ার্ক ব্যবহার করে পাওয়া ইনসেন্টিভ, যেটা কিনা তুলনামূলকভাবে বেশি ট্রান্সপারেন্ট। তাই তাদের সহজ দাবি, রেগুলেটেড টোকেন হলে পরিষ্কারভাবে জানাতে হবে ইল্ড কোথা থেকে আসছে, যাতে ইউজার নিজের রিস্কটা বুঝতে পারে। শেষে প্রশ্নটা আবার আপনার কাছেই নিয়ে আসি, ক্লিয়ারিটি অ্যাক্ট কি সত্যিই ইউজারকে প্রোটেক্ট করবে, নাকি কমপ্লায়েন্ট ইনোভেশনের শ্বাসরোধ করে মেরে ফেলবে? নিয়ন্ত্রণ কি হালকা হাতেই হবে, নাকি এমন নিয়ম বানাবে যেটা শুধু কাস্টেডিয়ানরাই মানতে পারবে? এই লড়াই শুধু আমেরিকার আইন না, এটা ঠিক করবে অনচেন ডলারের ভবিষ্যৎ, ডিফাইয়ের জায়গা আর আপনার ইল্ড কার হাতে যাবে।
আপনার কি মনে হয় ইল্ড ইউজারের হওয়া উচিত না ইন্টারমিডিয়েটারির? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার কোনো ভিডিওতে।